মাত্র 11 বছর বয়সে শিশুটির শরীরে বৃদ্ধির সমস্যা ধরা পড়েছিল, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এই চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় $900 করে খরচ হতো। একটা গরিব পরিবারের পক্ষে এটা বহন করা খুবই কঠিন। শিশুটি ভালো ফুটবল খেলে, কিন্তু আর্জেন্টিনার ক্লাবগুলো এই রোগের জন্য মুখ ফিরিয়ে নিল। পরে স্পেনের বার্সেলোনা শিশুটিকে একটা সুযোগ দেয়, একটা ন্যাপকিনে চুক্তি সই হলো, আর তারপরেরটা ইতিহাস। সেই শিশু, যার শরীর বাড়ছিল না, যার পরিবার অর্থের অভাবে চিকিৎসা দিতে পারছিল না, সেই হয়ে উঠল পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়। তার নাম লিওনেল আন্দ্রেস মেসি। রোজারিওর গরিব পাড়া থেকে কাতারের বিশ্বকাপ ফাইনাল, যিনি এখন কোটি কোটি মানুষের স্বপ্নের নায়ক। 39 বছর বয়সেও তিনি এখন এই মানটা ধরে রাখতে পেরেছেন। ফুটবলের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে এত উঁচু মানে এত ধারাবাহিকভাবে কেউ খেলেননি। না, এটা কোনো মতামত নয়, এটা পরিসংখ্যান এবং বিজ্ঞান গবেষণা বলছে। কিন্তু প্রশ্ন হলো, মেসি কেন এত আলাদা? তাকে কি শুধু প্রতিভা বলেই চালিয়ে দেওয়া যায়? না, এর পেছনে আছে টেকনিক, বিজ্ঞান, মনোবিজ্ঞানের এক অদ্ভুত রহস্য। তাকে নিয়ে বিভিন্ন গবেষণা কি বলছে? আজ সেই সমস্ত গবেষণার রহস্যের ভেতরে ঢোকার চেষ্টা করব। আর মেসিকে নিয়ে এই সমস্ত বৈজ্ঞানিক গবেষণাগুলোর কথা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরে মেসির জন্ম। পরিবার মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর। বাবা হোর্হে মেসি ছিলেন একটি ইস্পাত কারখানার কর্মী, মা সেলিয়া কুচ্চি তিনি গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে মেসি তৃতীয়। পরিবারটি ইতালীয় বংশোদ্ভূত। প্রপিতামহরা 19 শতকে ইতালি থেকে আর্জেন্টিনায় অভিবাসী হয়েছিলেন। এই কারণেই মেসি পরে ইতালির নাগরিকত্বও পেয়েছিলেন। তবে এসব তথ্য বা রেকর্ড আপনারা অনেকেই জানেন, আমি এসবে বেশি ঢুকবো না। আমি প্রথমে আসবো তার শরীর নিয়ে একটা ভুল ধারণা সম্পর্কে। মেসিকে প্রথমে দেখলে যে কেউই ভুল করে। তার উচ্চতা মাত্র 5 ফুট 7 ইঞ্চি, ওজন 72 কেজি, গড়ন ছিপছিপে, দৌড়ের সময় কোনো অতিরিক্ত নাটক নেই, কোনো উদ্ধত শারীরিক ভাষা নেই। মাঠে তাকে দেখে মনেই হয় না এই লোকটা পৃথিবীর সেরা ফুটবলার। অথচ এটাই তার প্রথম অস্ত্র। কেন? বিখ্যাত স্পোর্টস সায়েন্টিস্ট এবং বার্সেলোনার প্রাক্তন পারফরমেন্স অ্যানালিস্ট গিলেম বালাগুয়ে একটি বই লিখেছেন। বইটির নাম মেসি। এতে তিনি বলেছেন, মেসির শরীর প্রচলিত অ্যাথলেটদের ধারণার বিরুদ্ধে, কিন্তু এই শরীরই তার সবচেয়ে বড় সম্পদ। এর কারণ তার শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র এতটাই নিচে যে তিনি এমন দিকে হঠাৎ মোড় নিতে পারেন যা লম্বা মানুষের পক্ষে শারীরিকভাবে অসম্ভব। এটা কিন্তু ফিজিক্স, পদার্থবিদ্যা। কীরকম শুনুন। একজন লম্বা খেলোয়াড় যখন দিক পরিবর্তন করেন, তখন তার শরীরের উপরের অংশ আগে যায়, নিচের অংশ পরে। মাঝখানে একটা সময়ের ফাঁক তৈরি হয়, ডিফেন্ডার সেই ফাঁকেই ট্যাকল করে। মেসির ক্ষেত্রে এই ফাঁক প্রায় অস্তিত্বহীন, কারণ তার মাধ্যাকর্ষণ কেন্দ্র এতটাই নিচে যে পুরো শরীরটা একটা একক ইউনিটের মতো কাজ করে। তিনি বাঁ দিকে যাবেন ভাবলেন, সঙ্গে সঙ্গে তার শরীরটা বাঁ দিকে চলে গেল, কোনো সময় নষ্ট হয় না। এমআইটির স্পোর্টস বায়োমেকানিক্স বিভাগের গবেষণায় দেখা গেছে মেসির দিক পরিবর্তনের গড় সময় 0.3 সেকেন্ড। অথচ একজন গড়পড়তা পেশাদার ফুটবলারের ক্ষেত্রে এই সময়টা 0.5 থেকে 0.6 সেকেন্ড হয়। মাত্র 0.2 সেকেন্ডের পার্থক্য মেসির ট্যাকেল সফল হওয়ার অন্যতম বড় কারণ। এবার আসবো মেসির বাঁ পায়ের জাদুতে। এটাও প্রকৃতির এক অদ্ভুত উপহার। মেসির বাঁ পা নিয়ে অনেক মিথ আছে, কিন্তু আসলে এটা হলো মানব নিউরোলজির এক অসাধারণ উদাহরণ। সরল করে এটা বলছি, বিশ্বের মাত্র 10% মানুষ বাঁহাতি, কিন্তু শীর্ষ ফুটবলারদের মধ্যে বাঁ পা প্রধান এমন খেলোয়াড়ের সংখ্যা কিন্তু অনেক বেশি। কারণ বাঁ পায়ের ব্যবহার ডানপন্থী ডিফেন্ডারদের কাছে স্বাভাবিকভাবেই কম পরিচিত। কিন্তু মেসির বাঁ পা শুধু প্রধানই নয়, এটা একেবারে অলৌকিক। বিখ্যাত ট্যাকটিক্যাল বিশ্লেষক জোনাথন উইলসন একটি বই লিখেছেন। বইটির নাম ইনভার্টিং দ্য পিরামিড।
তিনি সেই বইতে লিখেছেন, মেসির বাঁ পায়ের সাথে বলের যোগাযোগ এতটাই সূক্ষ্ম এবং নিয়ন্ত্রিত যে মনে হয় বলটা পায়ের সঙ্গে আঠা দিয়ে লাগানো আছে। এই মাত্রার বল কন্ট্রোল আমি আর কোনো খেলোয়াড়ের মধ্যে দেখিনি। এবার আসবো টাচের বিজ্ঞানে। ফুটবলের টাচ বলতে বোঝায় বলের উপর নিয়ন্ত্রণের মাত্রা। একটা পাস ধরার পর বলটা কতটা পায়ের কাছাকাছি থাকবে, কতটা সহজে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে, এটা দিয়েই ঠিক হয় টাচের মানটি কতটা উন্নত। মেসির প্রথম টাচকে বলা হয় পৃথিবীর সেরা। কিন্তু কেন? স্নায়ুবিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্রোপিওসেপশন, মানে শরীরের নিজের অবস্থান সম্পর্কে সচেতনতা। মেসির প্রোপিওসেপটিভ ক্ষমতা অসাধারণ। তিনি বল স্পর্শ করার আগেই বুঝতে পারেন বলটা কোথায় পৌঁছবে, কি গতিতে আসছে এবং পায়ের ঠিক কোন অংশ দিয়ে ধরলে বলটা পরবর্তী অবস্থানে নিখুঁতভাবে থাকবে। এই ক্ষমতা দিনরাত অনুশীলন করলে অনেকটাই আসে, কিন্তু এর একটা অংশ জন্মগত এবং মেসির ক্ষেত্রে এটা চরম মাত্রায় রয়েছে। এবার আসবো মেসির অসাধারণ স্ক্যানিংয়ের ক্ষমতায়। এর উত্তর কিন্তু আছে বিজ্ঞানে। মেসি প্রতি কয়েক সেকেন্ডে মাথা ঘুরিয়ে মাঠের পরিস্থিতি স্ক্যান করেন, আর এই স্ক্যানগুলো এত দ্রুত যে অনেক সময় দর্শক তা খেয়ালই করেন না। কিন্তু ভিডিও বিশ্লেষণে দেখা গেছে মেসি বল পাওয়ার আগেই 3-4 সেকেন্ডে গড়ে 2-3 বার করে মাথা ঘোরান, আর এই সময় প্রতিটি স্ক্যানে তিনি মাঠের একটি মেন্টাল ম্যাপ তার মাথার মধ্যে তৈরি করেন। মানে কোথায় কে আছে, কে কোথায় যাচ্ছে, কোন পথটা খোলা আছে, সবটা তার মাথায় একেবারে ছবির মতো গাঁথা হয়ে যায়। তারপর বল পায়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেই মতো সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই ক্ষমতা কিন্তু শুধু যে মেসির একারই আছে তা নয়, অন্য অনেক বড় খেলোয়াড়রাই এই স্ক্যানিং করেন, কিন্তু মেসির মস্তিষ্কে এই তথ্য এক অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজ করে। এবার আসবো মেসির ড্রিবলিংয়ের ক্ষমতায়। এটাতেও আছে ফিজিক্স। মেসির ড্রিবলিং দেখতে দেখতে মনে হয় কি অনায়াসে তিনি ড্রিবলিং করছেন। এটাই সবচেয়ে বড় বিভ্রম। তার ড্রিবলিংয়ের মধ্যে এত বেশি টেকনিক্যাল জটিলতা আছে যে স্পোর্টস সায়েন্টিস্টরা তা নিয়ে বহু গবেষণা করেছেন। যেমন শর্ট স্ট্রাইড টেকনিক। মেসি ড্রিবল করার সময় ছোট ছোট পদক্ষেপ নেন। এটা ইচ্ছাকৃত। ছোট পদক্ষেপে প্রতিটি পা মাটিতে বেশিক্ষণ থাকে, ফলে যে কোনো মুহূর্তে গতি পরিবর্তন করা সহজ হয়। বড় বড় বা দীর্ঘ পদক্ষেপে শরীরের গতিশক্তি একটা নির্দিষ্ট দিকে চলে যায়, ফলে তা থামানো বা ঘোরানো বেশ কঠিন হয়। মেসির শর্ট স্ট্রাইড মানে তা প্রতিটি মুহূর্তে রিসেট করার সুযোগ থাকছে। আর এই জন্যই মেসি এত দ্রুত বল পায়ে দিক পরিবর্তন করতে পারেন। মেসির আরেকটা অস্ত্র তার গতির হঠাৎ পরিবর্তন। মেসি হাঁটার গতিতে আসেন, তারপর এক মুহূর্তে বিস্ফোরণ হয়, অথবা পুরো গতিতে দৌড়ানোর মাঝখানে হঠাৎ তিনি মন্থর বা স্লো হয়ে যান, ডিফেন্ডার পাস দিয়ে চলে যায়, বল সহ মেসি থেকে যান। এই চেঞ্জ অফ পেস ডিফেন্ডারের মস্তিষ্ককে বিভ্রান্ত করে, কারণ আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট গতির ধারা দেখে ভবিষ্যতের অবস্থান অনুমান করে। মানে আমাদের মনে সবসময় একটা অঙ্ক চলতে থাকে। এটা কিরকম? ধরুন আপনি একটা রাস্তা পার হবেন, ওই সময় দেখলেন একটা গাড়ি ওই রাস্তা ধরে আপনার দিকে আসছে। এবার ওই গাড়িটির গতি বিশ্লেষণ করে আপনার মাথা দ্রুত একটা অঙ্ক কষে ফেলল, আর সেই অঙ্কটা করে মাথা আপনাকে জানিয়ে দিল আপনি একটু দ্রুত পায়ে গেলে গাড়িটা আসার আগেই রাস্তাটা পার হয়ে যেতে পারবেন। এটাই আমরা করি, কিন্তু এর মধ্যে হঠাৎ ওই গাড়িটির যদি গতি বেড়ে যায় তবে মাথার অঙ্কটা গোলমাল হয়ে যাবে। মেসি এই কাজটাই করতে পারেন অনায়াসে। অন্যরাও করেন, তবে মেসি এ ব্যাপারে বিশ্বসেরা। বিখ্যাত ফুটবল কোচ এবং বিশ্লেষক মার্সেলো বিয়েলসা একবার বলেছিলেন, মেসিকে আটকানোর জন্য কোনো টেকনিক্যাল সমাধান নেই। আপনি স্পেস বা জায়গা বন্ধ করতে পারেন, পাস বন্ধ করতে পারেন, কিন্তু মেসি এমন জিনিস করেন যাকে কোনো কৌশল দিয়ে আটকানো যায় না। এবার আসবো মেসির গোল করার শিল্পে। মেসির ঝুলিতে এখন রয়েছে 800-রও বেশি গোল। এই সংখ্যাটা মাথায় রাখুন, কিন্তু সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কিভাবে তিনি গোলটা করেন। শীর্ষ ফুটবলে গোলের সুযোগ তৈরি হয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য। সেই মুহূর্তে মস্তিষ্কে অ্যাড্রিনালিন ছুটছে, হৃদস্পন্দন হতে পারে 180 থেকে 200, হাঁটু কাঁপছে। বেশিরভাগ খেলোয়াড় এই চাপে ভুল করেন, মেসি তা করেন না।
জর্হে ভালদানো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এবং রিয়েল মাদ্রিদের প্রাক্তন ডিরেক্টর অফ ফুটবল। তিনি বলেছেন, মেসির ফিনিশিংয়ে সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো ওর নির্লিপ্ততা। তিনি গোল করার মুহূর্তে যেন একজন ঠান্ডা মাথার সার্জেন হয়ে যান, কুল, নির্ভুল এবং আবেগহীন। এই স্নায়ুর শক্তি খুব কম মানুষেরই থাকে। বার্সেলোনায় পেপ গার্দিওলা মেসিকে দিয়ে একটা অদ্ভুত পরীক্ষা করিয়েছিলেন। তাকে স্ট্রাইকার পজিশন থেকে সরিয়ে তিনি মাঝ মাঠে নামিয়ে আনলেন। ডিপ থেকে বল পেয়ে সামনে ছুটবেন মেসি, এটাই ছিল কৌশল। ফলাফল কি হলো? 2009 এবং 10 মরশুমে বার্সেলোনা ট্রেবল জিতল। মেসি 34টি গোল এবং 18টি অ্যাসিস্ট করলেন। পেপ গার্দিওলা পরে বলেছিলেন, মেসি একমাত্র খেলোয়াড় যিনি যে কোনো পজিশনে খেলুন না কেন পুরো স্ট্র্যাটেজিটা তাকে ঘিরেই গড়তে হয়, বাকি 10 জন তার পরিপূরক হিসেবে থাকে। বিশেষজ্ঞরা দেখেছেন, মেসির পাস শুধু সঠিক জায়গায় যায় না, একেবারে সঠিক সময়ে যায়। একটা থ্রু বল তখনই কাজ করে যখন দলের সতীর্থ এবং বিপক্ষের ডিফেন্ডারদের মাঝে সামান্য ব্যবধান তৈরি হয়। এই ব্যবধান থাকে মাত্র 0.5 থেকে 1 সেকেন্ড। মেসির মস্তিষ্ক এই সুযোগ অন্যদের চেয়ে আগে দেখে এবং তিনি বল দেন ঠিক সেই মুহূর্তে যখন সতীর্থ দৌড়ের গতিতে আছেন, তাই বল পেতে তাকে আর থামতে হয় না। জাভি হার্নান্দেজ বার্সেলোনার কিংবদন্তি কোচ। তিনি বলেছেন, মেসির সঙ্গে খেলা একটা অন্যরকম অভিজ্ঞতা। তুমি দৌড় শুরু করার আগেই সে জানে তুমি কোথায় যাবে, বল আসবে ঠিক কোন জায়গায় কোন সময়। এটা কোনো কৌশল নয়, এটা ওর সহজাত। মেসির আর একটা মানসিক বৈশিষ্ট্য, তিনি সবসময় নিজেই পাল্টান। 25 বছর বয়সে মেসি ছিলেন গতির খেলোয়াড়, আর 35 বছর বয়সে তার গতি কমেছে কিন্তু ফুটবল বুদ্ধি বেড়েছে। এখন তিনি কম দৌড়ন, প্রায় দাঁড়িয়ে থাকেন মাঠের মধ্যে, কিন্তু প্রতিটি দৌড়ের ভেতর আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। এখন মেসি সম্পর্কে শোনা যাক তাদের কথা যারা ফুটবলটা বোঝেন সবচেয়ে গভীরভাবে। তাদের মধ্যে একজন জিনোদিন জিদান বলেছেন, মেসিকে দেখলে মনে হয় ফুটবল যেন তার জন্যই তৈরি হয়েছিল। আমি নিজেও খুব ভালো খেলেছি, কিন্তু আমি যা করতাম তা প্রচেষ্টায় পৌঁছতাম, আর মেসি যা করেন সেটা হলো শ্বাস নেবার মতো স্বাভাবিক। ইয়োহান ক্রুইফের নাম সবাই জানেন। তিনি হলেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার এবং টোটাল ফুটবল খেলার জনক। এই টোটাল ফুটবলে কিন্তু এখন আধুনিক ফুটবলে সব থেকে বেশি প্রচলিত। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, মেসি অনন্য, কারণ তিনি বাঁ পায়ে খেলেন কিন্তু আসলে সর্বত্র থাকেন। তিনি একসাথে স্ট্রাইকার, মিডফিল্ডার, প্লেমেকার। ফুটবলের যে বিবর্তন আমি দেখতে চেয়েছিলাম, মেসি সেটাই। আরও অনেক কথা আছে মেসিকে নিয়ে, তবে এবার আমি বলবো এমন একজনের কথা যাকে বলা হয় মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর এক গ্রেট ফুটবলার, যাকে নিয়ে এরপরে আর একটা এপিসোড করার ইচ্ছে আমার আছে। মেসি সম্পর্কে তার বিখ্যাত উক্তিটি হলো, আমি তার সঙ্গে প্রতিযোগিতা করা পছন্দ করি, কারণ সর্বকালের সেরার সাথে প্রতিযোগিতাতেই নিজেকে প্রমাণ করা যায়। বুঝতেই পারছেন কি গভীর শ্রদ্ধায় তিনি মেসি সম্পর্কে এই কথাগুলো বলেছেন। মেসি যা করেছেন তা কেবল গোল বা পুরস্কার দিয়ে হিসাব করা যাবে না। তিনি প্রমাণ করেছেন ফুটবল শুধু শরীরের খেলা নয়, এটা মস্তিষ্কের খেলা, চোখের খেলা আর সংকল্পের খেলা। তিনি প্রমাণ করেছেন ছোটখাটো শরীরেই সবচেয়ে বড় স্বপ্ন ধরা যায়। তিনি প্রমাণ করেছেন গতি কমলেও বুদ্ধি দিয়ে মাঠ জয় করা যায়। এবং সবচেয়ে বড় কথা, তিনি প্রমাণ করেছেন একজন মানুষ একটি খেলার সংজ্ঞাটাই বদলে দিতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের ভালো লাগলে এরকম আরও ভিডিও করতে আমার উৎসাহ বাড়বে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।